KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্ট বাই 1xBet ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। নিউ ইয়র্কে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে গতকাল এবং মধ্যরাতে ভারতবর্ষে দিওয়ালি উদযাপনও হয়েছে। 119 করে ভারতের জয় 6 রানে এবং এত কম টার্গেটে জয় শেষ মনে হয় 1985 রত্নমঞ্চ কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে হয়েছিল। এই ম্যাচ নিয়ে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। জয়তী, সবাই আমাদের লিখছেন ও সোশ্যাল মিডিয়ায় সবাই আজকের স্টেডিয়াম বুলেটিন দেখার জন্যে খুব আগ্রহে তাকিয়ে আছেন। আর মাঝরাত কথাটা আমাদের সামান্য আপত্তি আছে, কারণ মাঝরাত গড়িয়ে সেলিব্রেশন যখন ভারত বোধহয় জিতেছে তখন বোধহয় 1:15 কাছাকাছি বাজে এবং সেলিব্রেশন চলেছে রাত্রে 2-2:30 অবধি এবং কোনো জায়গায় আমার ধারণা ভোর রাত অবধি। কাজেই মধ্যরাত গড়িয়ে কালকে যেহেতু বৃষ্টির জন্য ম্যাচটা পিছিয়ে গেছিলো, সেই জন্যে দুর্ধর্ষ ম্যাচ। আমি বলবো যে ম্যাচটা যে এভাবে যেতে পারে কারুর কোনো ধারণা ছিল বলে আমার মনে হয় না এবং ভারত সমর্থকরা ম্যাচের আশা কমপ্লিটলি ছেড়ে দিয়েছিলেন এবং জসপ্রীত বুমরা, একটা কথাই বলবো, পাকিস্তান কিছুটা ম্যাচ ছেড়ে দিয়েছে পাকিস্তানের ভুলে, কিন্তু জসপ্রীত বুমরা যে স্পেল করেছেন কালকে, মানে কি বলবো। বা কোনো ভারতীয় বোলার আমাকে কালকে কেউ যদি বলে যে আপনার জীবন একটা ওভারের ওপর নির্ভর করে রয়েছে, 3 জন ভারতীয় বোলারের নাম দিচ্ছি, কাকে বাঁচবেন? কপিল দেব, জসপ্রীত বুমরা, অনিল কুম্বলে। যদি অ্যাবসলিউটলি টার্নিং উইকেট হয় তাহলে নিশ্চয়ই কুম্বলে। নর্মাল 50-50 উইকেটে আমি কপিল দেব না, জসপ্রীত বুমরা বাঁচব। এবং জসপ্রীত বুমরার আজকে আমি ইয়েতে গিয়ে বোলিং মানে গুগলে গিয়ে ওর স্ট্যাটসটা চেক করছিলাম। আমি আরেকবার বলছি, বোধহয় আমরা ওয়ার্ল্ড কাপ চলার সময় বলেছিলাম, ওয়ার্ল্ড কাপ 50 ওভারের ওয়ার্ল্ড কাপ চলার সময় 36 টেস্ট ম্যাচ, 159 উইকেট, 20.7 অ্যাভারেজ। কপিল দেবের অ্যাভারেজ 28। আমি মেনে নিচ্ছি কপিল দেব অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, অ্যাভারেজ বেশি হওয়া স্বাভাবিক, কিন্তু জসপ্রীত বুমরা যিনি 3টে ফরম্যাটে ক্রিকেট খেলেন, তার টেস্ট ম্যাচে 159 উইকেট, 20 অ্যাভারেজ। আচ্ছা, ওয়ানডেতে কত? 89 ম্যাচে 149 উইকেট, 23.6 অ্যাভারেজ, 23.6। টি20 ক্রিকেটে 64 ম্যাচে 79 উইকেট, 18.7 অ্যাভারেজ। টি20 ক্রিকেটে যেখানে সবচেয়ে বেশি মার খায় বোলাররা, যেখানে শুধু ব্যাটসম্যান নামেই মারার জন্য, সেখানে 18.7। আইপিএলে 133 ম্যাচে 165 উইকেট, 22.5 অ্যাভারেজ। অ্যাবসলিউট ম্যাজিশিয়ান। এবং আমি বলবো ভারতীয় ক্রিকেটের যে কোনো আমলকে মিলিয়ে যদি একটা সর্বকালের সেরা টিম হয়, জসপ্রীত বুমরাকে সেই টিমে রাখতেই হবে। স্পেশালি সাদা বলের ক্রিকেটে উনি 1 নম্বর পেসার হিসেবে টিমে ঢুকবেন একেবারেই। এবং অবিশ্বাস্য জসপ্রীত বুমরা যেভাবে বোলিং করেছেন গত ম্যাচে, শুধু গত ম্যাচে নয়, যে স্ট্যাটসটা এখানে গৌতমদা বললেন অবিশ্বাস্য। মানে জসপ্রীত বুমরা হচ্ছে একটি সিনেমা বা একটি উপন্যাস বলা যেতে পারে। এবারে একটু আসবো যে ম্যাচের টার্নিং পয়েন্ট কি। একটা সুন্দর দৃশ্য ধরা পড়ে ম্যাচের পর। সঞ্জনা গণেশন, যিনি জসপ্রীত বুমরার ওয়াইফ, তিনি ইন্টারভিউ নিচ্ছিলেন এবং তিনি মানে তার স্ত্রী বলছিলেন যে মোহাম্মদ রিজওয়ানকে আউট করাটা কি টার্নিং পয়েন্ট নাকি 19th ওভার, ভীষণ ভ্যালুয়েবল 19th ওভার জসপ্রীত বুমরা করেন এবং তারপর কিন্তু ম্যাচ ঘুরে যায়। আপনার চোখে টার্নিং পয়েন্ট কি? আমার চোখে টার্নিং পয়েন্ট লাস্ট বাট 1 ওভারটা, যেটা ইফতিকার আহমেদ, যিনি পাকিস্তানের সবচেয়ে অ্যাগ্রেসিভ প্লেয়ার, যিনি 16 থেকে 20তে যা স্ট্রাইক রেট মহেন্দ্র সিং ধোনির মতো, তিনি কিছু করতেই পারছিলেন না, এত বিউটিফুল বোলিং করছিলেন বুমরা। আর সবাই বুমরা বলতে গিয়ে ইয়র্কারের কথা বলে, শর্ট ডেলিভারির কথা বলে। একটা জিনিস মাথায় রাখা দরকার যে বুমরা যে পেসে বল করেন, ওই পেসটা না হলে কিন্তু এগুলো কিছুই হতো না। আজকে 120-25 হলে ওই ইয়র্কার মেরে লোকে ফাটিয়ে দিত। বুমরা এত গতিতে বল করেন, তার সঙ্গে এত রিমার্কেবল কন্ট্রোল, যে কোনটা শর্ট করবেন, কোনটা ইয়র্ক করবেন, কোনটা ওয়াইড অফ দ্য ক্রিজ অফ স্টাম্প করবেন, ব্যাটসম্যান ভেবেই পায় না। অবিশ্বাস্য, অ্যাবসলিউট ম্যাজিশিয়ান। এবং আমি বলবো রোহিত শর্মা কালকে, আমার কোথাও মনে হচ্ছে রোহিত শর্মা ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন্সি করেছেন শেষ দিকে। কোথাও একটা গণ্ডগোল লেগেছে আমার, যে কালকের মতো ম্যাচে যেখানে তুমি মাত্র 119 রান করেছো,
সেখানে তোমায় কিন্তু বুমরাকে দিয়ে ওভার শুরু করাতে হবে। এটা পাকিস্তান বলে তুমি পার পেয়ে গেছো, বড় টিমগুলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, কেউ তোমায় এই ম্যাচ কেউ হারবে না, পাকিস্তান বলে ছেড়ে দিয়ে গেছে। কাজেই সেই ম্যাচে তোমাকে কিন্তু বোলিংটা আসলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে বুমরাকে দারুণ হ্যান্ডেল করেন। ওখানে বুমরাকে একটু পরের দিকে অনেক সময় আনা হয়, পাওয়ার প্লে শেষ দিকে, লাস্ট ওভারে। বাট এই ইন্ডিয়ান টিম যদি এত কম রান করে, সেখানে কিন্তু বুমরাকে তোমাকে হয়তো মাঝে মাঝে আগে আনার কথা ভাবতে হবে। তুমি থার্ড ওভারে কালকে বুমরাকেও নিয়ে নিয়েছেন, যেটা সুনীল গাভাস্করও একই কথা বলেছেন যে বুমরাকে একটু দেরি হয়েছে, কিন্তু জসপ্রীত বুমরার কৃতিত্ব এখানেই যে তিনি ম্যাচটা তাতেও ঘুরিয়ে দিয়েছেন। আর তুমি বলছো টার্নিং পয়েন্ট, আমার তো মনে হচ্ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে রিজওয়ানের ক্যাচটা শিবম দুবের ফেলে দেওয়া, নরানে হাতে লোপ্পা ক্যাচ। শিবম দুবে তিনি, তাকে দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তিনি চোখ করছেন বারবার, আর এই ক্যাচটা ফেলার তোমার জাস্ট হাতে, কিন্তু প্রেশার, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রেশার, ওয়ার্ল্ড কাপের প্রেশার, ভারতের প্রথম খেলার প্রেশার, কোথাও মনে হচ্ছে তার একটু সমস্যা হচ্ছে। শিবম দুবে নিয়ে অবশ্যই যেতাম গৌতমদার কাছে। 9 বলে 3 রান, 33.33 কালকে অ্যাভারেজ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, এবং অপরদিকে এরকম একটা লোপ্পা ক্যাচ ফেলেছেন। অবশ্যই বড় ম্যাচের প্রেশার অন্যরকম। তবে শিবম দুবেকে কি এর পরের ম্যাচে দেখতে পাবো আমরা? আমার কোথাও মনে হয় যে শিবম দুবে যদি বলই না করেন, তাহলে রিঙ্কু সিংকে বাদ দেওয়া হবে। শিবম দুবাকে নেওয়া হয়েছিল অলরাউন্ডার হিসেবে, যে যিনি স্পিনারদের মারবেন, মাঝখানে বাহাতি, এবং তিনি বল করবেন। কালকে রাহুল দ্রাবিড় বা রোহিত শর্মা যে ব্যাটিং কম্বিনেশনগুলো পরপর পাঠালেন, তাতে কিন্তু লেফট রাইট কম্বিনেশনটা কোথাও মেনে চলা হয়নি। অর্থাৎ ঋষভ পান্ত যখন ব্যাট করছেন, তখন অক্ষর প্যাটেল চলে গেলেন কিন্তু 3 নম্বরে, 3 বা 4, কালকে 3 না 4 নম্বরে চলে গেলেন অক্ষর প্যাটেল, 4 নম্বরে। হ্যাঁ, এবার তখন ঋষভ পান্ত ব্যাট করছেন, ডান হাতে যেতে পারতেন, সূর্যকুমার যাদব যেতে পারতেন, কিন্তু গেলেন অক্ষর প্যাটেল। তার মানে টিম লেফট কম্বিনেশনও চলবে, রাইট কম্বিনেশনও চলবে। তাহলে আর শিবম দুবেকে লেফট হ্যান্ডার বলে আমি বাড়তি গুরুত্ব দেবো কেন? তিনি স্পিনারকে এত ভালো খেলেন, কালকে যখন তিনি নেমেছেন একদিক থেকে স্পিনারই বল করছিল, কিন্তু দেখে কোথাও মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও তিনি নিজেকে খুঁজছেন। একেবারেই। এরপরে যার কথা বলবো, তিনি আনসাং হিরো বলা যেতে পারে, ঋষভ পান্ত। অবশ্যই একটা দুর্দান্ত নক খেলেছেন, কিপিংটাও কিন্তু ফাটিয়ে করেছেন গতকাল। ঋষভ পান্তকে নিয়ে কী বলবেন? দারুণ। ঋষভ পান্ত দিল্লি টিমে যিনি ম্যানেজার জয়দীপ মুখার্জি, তার সঙ্গে আমার কালকে কথা হচ্ছিল, ঋষভ পান্তকে যিনি খুব কাছ থেকে দেখেন, উনি বলছিলেন যে ঋষভ পান্ত কিপিংয়ের পেছনে প্রচণ্ড খেটেছেন, এবং যেসব ক্যাচ নিয়েছেন, শুয়ে পড়ে যে ক্যাচটা নিলেন উল্টো দিকে ঘুরে গিয়ে, আমার তখন মনে হচ্ছিল যে এই লোকটাই কি 1.5 বছর আগে এরকম একটা মারাত্মক মোটর দুর্ঘটনা থেকে ফিরে এসেছে, যে লোকটার বডি গাড়ি থেকে বেরোচ্ছিল না, প্র্যাকটিক্যালি গাড়ি করে কেটে কুটে দরজা ভেঙে তাকে বের করতে হয়, সেই লোকটা এরকম একটা ক্যাচ নিল যেটা প্রায় একটা জিমন্যাস্ট নিতে পারে। প্রথমত যে ডাক্তাররা ওকে সুস্থ করে তুলেছেন, আমার মনে হয় গোটা ভারতীয় ক্রিকেট সমর্থক, ভারতীয় ক্রিকেট ফ্রেটার্নিটির তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা একটা মিরাকেল ঘটিয়েছেন। আমরা কথায় কথায় বলি যে আমরা আমেরিকা চলে যাই, ইংল্যান্ড চলে যাই ডাক্তারের জন্য, যে ডাক্তাররা ঋষভ পান্তকে সুস্থ করেছেন, যে স্পোর্টস মেডিসিন এক্সপার্টরা পরবর্তীকালে তার সঙ্গে কাজ করেছেন, এদের সবাইকে স্যালুট। অবশ্যই তাদের সবাইকে। এবং এটা অ্যাবসলিউট মিরাকেল। গতকাল প্রণব রায়ও বলছিলেন যে তিনি যে ব্যাট আবার হাতে নেবেন এটাই ভাবতে পারেননি অনেকে। সেখান থেকে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে তার প্রত্যাবর্তন আন্তর্জাতিক ক্রিকেটে, এবং প্রথম ম্যাচেও দুরন্ত ব্যাটিং, দ্বিতীয় ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স, মানে উইকেটের পেছনেও উইকেটের সামনেও। স্যালুট অবশ্যই ঋষভ পান্তকে তো করতেই হবে। তার সঙ্গে তার পেছনে যারা ছিলেন, যে শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, এবং একই সঙ্গে যে ডক্টররা তার ট্রিটমেন্ট করেছেন, তাদেরকেও কিন্তু একই সঙ্গে স্যালুট আমরা করতে। আর যদি আমি কালকে পাকিস্তানের রেটটা দেখছিলাম, রিজওয়ান 44 বলে 31 রান করেছেন। এই রিজওয়ানের কিন্তু ভারতের বিরুদ্ধে অ্যাভারেজ 60 তিনি 44 বলে 31 রান এতক্ষণ উইকেটে দাঁড়িয়ে করবেন কেন? তার মধ্যে বাবর করেছেন 10 বলে 13 রান। আমি কোনোদিন ওকে ভারতের সঙ্গে কোনো কমান্ডিং ইনিংস খেলতে দেখিনি, যদিও টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের একমাত্র হার পাকিস্তানের সঙ্গে দুবাইতে বাবর আর রিজওয়ান লম্বা রান করেছিলেন। কিন্তু আমি বলতে চাইছি এমন একটা ইনিংস যেটা ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছে, যেটা ভারতকে একা কম্পিটিশন থেকে সরিয়ে দিয়েছে, যেরকম ইনিংস বিরাট কোহলি বহুবার পাকিস্তানের সঙ্গে খেলেছেন। আমি বাবর আজমকে কোনোদিন দেখিনি, প্রচুর রান করতে দেখেছি, সেগুলো বড় স্টেজে এসে এরকম রানগুলো করতে দেখিনি, হয়তো দেখবো এবারে।
উসমান খান 15 বলে 13, ফখরুজ্জামান 8 বলে 13, ইমাদ ওয়াসিম সবচেয়ে খারাপ 23 বলে 15, শাদাব খান 7 বলে 4, ইফতিকার আহমেদ 7 বলে 5। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি জানি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়ম খুব কড়া, যিনি ডাগ আউটে থাকেন কোচ তার সবসময় চেঁচিয়ে ওঠে নির্দেশ দেওয়ার নিয়ম নেই, কিন্তু গ্যারি কাস্টনকে কালকে আমি দেখছিলাম উনি জাস্ট চুপ করে বসে আছেন। আবার নিয়ম হচ্ছে যে তুমি কাউকে দিয়ে নিশ্চয়ই ইনস্ট্রাকশন পাঠাচ্ছিলেন, কিন্তু আমার কোথাও মনে হয় তিনি যদি দাঁড়িয়ে ওঠেন তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি এই জন্য না, আমি পিকে ব্যানার্জিকে অলওয়েজ কোচদের মডেল হিসেবে ধরি। ফুটবল কি সেটা ডাজ নট অলওয়েজ ম্যাটার। এই পল্টু দাসকে জিজ্ঞেস করা হতো যে আচ্ছা বলুন তো ইসবল কোচ হিসেবে আপনি দুটো নাম পেয়েছেন, ফার্গুসন আর পিকে, কাকে নেবেন? বলতেন পিকে। গ্যারি কাস্টন কালকে জাস্ট একজন সাহেব কোচ, এদের এত নাম দেশে, কিন্তু জাস্ট বসে রয়েছেন। আমার কথা হচ্ছে এরকম একটা ইনিংস যখন হচ্ছে তার তো উচিত ছিল কাউকে পাঠানো চার্জ করতে, যে জাস্ট চার্জ করবে। ইমাদ ওয়াসিম 23 বলে 15 ইনিংস খেলবে কেন? আর যদি খেলে কোচের তো তাই কিছু বলা উচিত। তুমি অলরেডি দেখেছো পিসিবির চেয়ারম্যান, এই নতুন চেয়ারম্যান, ইনি আবার ইন্টেরিয়র মিনিস্টারও, মহসিন নাকবি, ইনি বলেছেন যে আমি ভেবেছিলাম যে টিমে মাইনর সার্জারি লাগবে, এখন দেখছি টিমে মেজর সার্জারি লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে মেজর সার্জারি মানে কি? মানে কি বাবর আজমকে সরিয়ে দেওয়া ক্যাপ্টেন্সি থেকে? কারণ শাহেদ আফ্রিদি এবার বলে বসে আছেন যে আমি এটা বলতে চাই না যে আমার জামাই টিমে আছে বলে অনেকে অনেক কথা বলে, কিন্তু এটা তো ঘটনা যে ড্রেসিং রুমের ইউনিটি ঠিক নেই। এবার এই ইন্টেরিয়র মিনিস্টার কাম পিসিবি চেয়ারম্যান ইনি বলছেন মেজর সার্জারি ইজ নিডেড। সব ফর্মার পাকিস্তানি ক্রিকেটাররা গালাগাল করছেন। তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় দুটো ম্যাচে হেরে পাকিস্তান প্রায় আউট হয়ে যাওয়ার আতঙ্ক তৈরি করেছে, কোনো চেঞ্জ করা হবে? কি মনে হয় তোমার? বলা খুব মুশকিল, তবে এরপর তো মানে প্রত্যেকটা ম্যাচই তাদের কাছে নকআউট, মানে এরপরে যদি ম্যাচ হেরে যায় সেখান থেকে মানে ফিরে ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাই না, হেরে গেলে তো কোনো প্রশ্নই নেই, দুটো ম্যাচ জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে, যাতে ইউএসএ যদি বাকি দুটো ম্যাচ হারেও নেট রান রেটে যাতে পাকিস্তান যেতে পারে। খুব কঠিন অঙ্ক, কিন্তু খুব কঠিন অঙ্ক। এবং কালকে কোথাও কি আত্মতুষ্টি হয়ে গেছিল পাকিস্তান ব্যাটাররা যে এতটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ 119 করে ফেলবো, কোনো অসুবিধা নেই, এটার জন্য কি মানে? আমার মনে হয় ডিফেন্সিভ মাইন্ডসেট, যে মারতে গেলে যদি আউট হয়ে যায়, আমরা দেখেছি এতগুলো ইন্ডিয়ান ব্যাটাররা ড্রাইভের গন্ডগোলে আউট হয়ে যাচ্ছেন, উইকেটের প্রতি একটা ভয় ছিল। কিন্তু ওরা যেটা ক্যালকুলেট করেননি আমার মনে হয়, যে বুমরার ওভারটা তোমাকে ছেড়ে তুমি একটা টিম যখন ব্যাট করে তারা তো মাপে যে 7 বাকি আছে, স্কোরিং রেট 7, 8 কত, বুমরার ওভারে তোমার যে রেটটা 8 থেকে 10 বা 12 হয়ে যাবে সেটা তো তোমায় ক্যালকুলেট করতে হবে। আমার মনে হয় এখানে ক্যালকুলেশনে হয়তো কোনো প্রবলেম হয়েছিল, অনেক সময় হয় খেলতে খেলতে, যেটাকে আমরা বলি ব্রেন ফেড। কিন্তু আমি আবার বলছি যে কোচ কেন মানে কোথাও একটা বললেন না চেঁচিয়ে ওঠে, বা কোথাও যে এটা হচ্ছেটা কি, মানে ওই সময় গ্যারি কাস্টনের একটা ধাতানির আমার মনে হয় টিমে খুব প্রয়োজন ছিল। আমি আজকে একজন জার্নালিস্টকে এই কথাটা বলছিলাম, উনি বলছিলেন যে গ্যারি পাকিস্তান টিমে নতুন এসছেন, একটু মানিয়ে নিতে দিন। আমরা নতুন মানে ওকে যদি এক্ষুনি সরিয়ে দেয়, উনি নতুন আসবেন, নতুন সরে যাবেন, তো ওকে তো ব্যবস্থা ইন্ডিয়া আবার নতুন আসবে মানে কি? তুমি দেখতে পাচ্ছ না চোখের সামনে কি হচ্ছে? তুমি কি ঘুমোচ্ছ? আর তুমি যদি ঘুমো তাহলে টিমে তোমার দরকারটা কি? একেবারে গ্যারি কাস্টনকে তার একদম নিজস্ব ফর্মে, মানে কোচ হিসেবে তিনি ভারতের কোচ হিসেবে যথেষ্ট সফল ছিলেন, সেই ফর্মে কিন্তু ফিরতে হবে, কারণ নতুন এসছেন, নতুনই চলে যাবেন। পাকিস্তানের এরকম ইতিহাস রয়েছে। একটা কথা ওয়াসিম আকরম খুব সুন্দর বলেছেন। ওয়াসিম আকরম বলেছেন যে শাদাব খান, মাঝখানে ইফতিকার, তারপরে এই ওয়াসিম, তোমার ইমাদ ওয়াসিম, ফখরুজ্জামান, ওরা একটা জিনিস জানে যে ওদের রান্না করলেও চলবে, কারণ ওরা বাদ যাবে না, কোচকে দাঁড়িয়ে দেওয়া হবে। একেবারে পাকিস্তান বোলারদের মধ্যে অবশ্যই নাসিম শাহর কথা বলবো, দুর্দান্ত বোলিং করেছেন নাসিম শাহ। নাসিম শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির প্রত্যেকে ভালো বল করেছেন। এবং ইন্ডিয়ান ইনিংসের শুরুতে যেরকম বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলছিলেন, তাতে মনে হচ্ছে যে ওরা প্রায় ট্রেনে করে কোথাও চলে যাবেন। আর এই উইকেটটাও আমি তোমায় বলছি এমন একটা উইকেট হয়েছে এবারে যে ক্রিকেটের প্রসার ঘটাতে ভারতীয়দের আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে, ভারত পাকিস্তানকে। কিন্তু আজকে যদি পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, যদি ভারত প্রবলেমের মধ্যে পড়ে, তাহলে কিন্তু টুর্নামেন্টে কোনো আকর্ষণই থাকবে না। তুমি যদি সেভাবে ভেবে দেখো, ইন্ডিয়া ওই ম্যাচটা হারতে পারতো। এবার ইন্ডিয়া যদি যুক্তরাষ্ট্রের কাছে 12 তারিখ হারতো, তাহলে ইন্ডিয়াও একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার আতঙ্ক হতো। এবার এই উইকেটটা দেখে আমার মনে পড়ছে যে আমি একদম প্রথমে যখন
যে বছর নিউ ইয়র্কে ইউএস ওপেন কভার করতে চাই, সেবার ইউএস ওপেন কভার করার সঙ্গে আমার আরেকটা কভারেজ করবো ভেবেছিলাম, সেটা হচ্ছে মাইক টাইসন। তখন রমরমে মাইক টাইসনের বাড়ি নিউ ইয়র্কে, আদি বাড়ি, সেইটা সন্ধেবেলা গিয়ে দুপুরবেলা টেনিস কভার করে সন্ধেবেলা মাইক টাইসনের ওই বাড়িটা দেখে আসবো, একটা লেখা লিখবো। তখন শুনে ওখানে একজন বলেছিলেন যে তুমি কি পাগল কেন? বললো মাইক টাইসন কোথায় থাকতো জানো? কোথায়? বললো যে ও থাকতো হচ্ছে ওই যেটাকে বলে টাউনসভিল বলে একটা জায়গায়, ব্রুকলিনের। তো ওইখানে জায়গাটায় বিকেলের পর থেকে কেউ যায় না। মানে বললো বিকেলের পর থেকে জায়গায় মাগিং হয়, খুন খারাপি হয়, ভেবোই না। তুমি যদি সকালবেলা মাইক টাইসনের বাড়িটা দেখে আসতে চাও, সকাল সকাল দেখে এসো, কিন্তু বিকেলের পর ওইখানে ব্রুকলিনে কেউ যায় না। সো এখন অনেক ব্রুকলিন ভালো হয়ে গেছে, বেটার হয়েছে, কারণ 9/11-এর পর নিউ ইয়র্কে অনেক প্রশাসন এত কড়া হয়ে গেছে যে এই গণ্ডগোল কম হয়। কিন্তু এখনও তুমি যদি কাউকে বলো যে ব্রুকলিনে রাত্রি 9টার সময় অমুক জায়গায় দেখা করবো, সে বলে ভাই অন্য কোনো জায়গায় দেখা করলে হয় না। এই উইকেটটা হয়েছে সেই ব্রুকলিনে টাইসনের বাড়ি, একেবারে এবারে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট। এই উইকেট নিয়ে চলবে, গবেষণা চলবে। তবে জসপ্রীত বুমরা ম্যাচের নায়ক। তার স্কুলে আমি আর গৌতম দা গিয়েছিলাম, নির্মাণা স্কুলে, যখন বিশ্বকাপ চলছিল, 50 ওভারে বিশ্বকাপ চলছিল আহমেদাবাদের, এবং সেই ছবিটা একটু দেখতে চাইবো যেখানে তিনি প্র্যাকটিস করতেন। সেই নেট জসপ্রীত বুমরা এই উইকেটেই কিন্তু মানে প্র্যাকটিস করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। ভাবা যায় যে এখান থেকে একটা ছেলে নর্মাল একটা নেট, এইখান থেকে একটা ছেলে এই জায়গায় গেছে। এটা শুধু বোঝায় যে কোনো ক্ষেত্রে চ্যাম্পিয়নকে সিস্টেম তৈরি করে না, সিস্টেম থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন তৈরি হয়েই যায়। এছাড়া এর ব্যাখ্যাটা কি? এটা এমন কোনো কিছু এক্সট্রা কোনো কিছু নেই, একটা নেট টাঙানো আছে এবং তার পেছনটা ঝুরঝুরে বালি। সো রান আপের জসপ্রীত বুমরা যত দৌড়ে বল করেন, অনেকটা পেছনে রান আপেরই জায়গা নেই, সেখান থেকে উঠে এসেছেন। এই জায়গা থেকে কিন্তু চ্যাম্পিয়ন উঠে এসেছেন। এবং নির্মাণ হাই স্কুল এই সেই জায়গা। এবং যখন আমরা কভারেজটা করি প্রচণ্ড টেম্পারেচার ছিল, মানে আমি কভার করতে গিয়েও পারছিলাম না 5 মিনিট দাঁড়িয়ে থাকতে। এই জায়গায় তিনি ওভারের পর ওভার বল করে গিয়েছেন। এবং আজকে এই জসপ্রীত বুমরা, সত্যি স্যালুট জসপ্রীত বুমরাকেও। এবারে জসপ্রীত বুমরা নিয়ে আলোচনা হলো, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা হলো। 6 রানে জয় ভারতের। এবং টোটাল বিশ্বকাপে যদি রেকর্ড দেখা যায় তাহলে ভারত কিন্তু প্রায় না সবকটা ম্যাচ জিতেছে। একটি ম্যাচ শুধুমাত্র 2021-এর যে T20 ওয়ার্ল্ড কাপ, সেই ম্যাচটা হেরেছে। মানে যদি ইকুয়েশন দেখি তাহলে 15টি ম্যাচ টোটাল বিশ্বকাপ মিলে 15টি ম্যাচ ভারত জিতেছে, একটি পাকিস্তান। এই মুহূর্তে একদম টকবক করে ফুটছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। এবং অবশ্যই এর প্রভাব অবশ্যই সামনের ম্যাচগুলো। কালকে ড্রেসিং রুমে এসে রবি শাস্ত্রীকে ডেকে আনা হয়েছিল, বেস্ট ফিল্ডারের প্রাইজটা ঋষভ পন্থকে দেওয়া হয়েছে। রবি শাস্ত্রী ঋষভ পন্থকে প্রাইজ দিয়েছেন। এবং ইন্ডিয়ান ড্রেসিং রুম, সেই ছবিগুলো দেখছিলাম, ভীষণ স্পিরিটেড এবং ঐক্যবদ্ধ দেখাচ্ছে ইন্ডিয়ান ড্রেসিং রুমকে। রোহিত শর্মা খুব হাসছিলেন, রবি শাস্ত্রী যে ধরনের কথা বলেন মজা করে। তো সব মিলিয়ে একটা পাকিস্তান জয় টিমকে একটা বিরাট একটা কনফিডেন্স দেয়। বিরাট কোহলি এখনও রান পাচ্ছে না, আমাদের একটা ম্যাচে একটা ম্যাচে 4, বিরাটের এসব হয় না। কিন্তু এবং আমি তার জন্য আমি আবার বলছি উইকেটটা দায়ী। এমন একটা উইকেটে ভারতকে খেলতে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি কি করেছো? তুমি বলছো যে আমেরিকায় প্রসার ঘটাও, তুমি সবচেয়ে বড় টিম ক্রিকেটে, তুমি যাও প্রসার ঘটাও। তো তুমি একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করেছো ক্রিকেটের ইয়েতে, বাট ইন্দ্রপ্রস্থ তৈরি করে তুমি তানসেনকে এনেছো, তানসেনের তুমি মিউজিক গিয়ে শুনবে, কিন্তু মাইক্রোফোনটাই রাখুনি। তানসেন গাইবে কি করে? একেবারেই। এবং এই উইকেটটা নিয়ে এই উইকেটটা কালকে যে উইকেটটা ছিল, বল গড়িয়েছে, স্লো এসছে। এবার T20 ক্রিকেটে তো এরকম হয় না, আনইভেন বাউন্স। এখন এটার প্রবলেমটা হচ্ছে যে তুমি আবার বলছি তুমি বিরাট সমারোহ করে বিশ্বের 1 নম্বর টিমকে এখানে নিয়ে এসছো, কিন্তু তাদের যদি তুমি উইকেটে একটু নিরাপত্তা না দাও, তারা তো যে কোনো সময় টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে চলে যেতে পারে। কারণ এই টুর্নামেন্টে ম্যাসিভলি আপসেট ঘটতে পারে। একদমই তাই। আরও মানে বুঝে শুনে হয়তো উইকেট তৈরি করতে পারতো এখানে। যাই হোক, এটা নিয়ে অবশ্যই এখন রোহিত শর্মা চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্ক থেকে বেরিয়ে যাই, বাবা নাসাউ থেকে বেরো। নাসাউ থেকে যত তাড়াতাড়ি চেক আউট করতে পারে রোহিত শর্মা, সেটাই ভাববে। অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা প্রতিদিনই দিস ডে দ্যাট ইয়ার নিয়ে আলোচনা করি। এবং এই ম্যাচটাকে ঘিরেও কিন্তু সেই পুরনো ম্যাচের স্মৃতি কোথাও উঠে এসছে। 1985 রথম্যানস কাপ, 125 কপিলের ভারত করেছিল, 87 ইমরানের পাকিস্তান অল আউট হয়ে গিয়েছিল। এই ম্যাচটার কথাও মনে পড়ছে। তবে আজকে দিস ডে দ্যাট ইয়ারে স্পেশাল সেটা হচ্ছে যে ভারতের প্রথম লর্ডস জয়। 1986 দিলীপ ভেঙ্কসরকারের সেঞ্চুরি, তবে একদম শেষ বেলায় কপিল দেব মাতিয়ে দিয়েছিলেন ব্যাটিং করে এবং অবশেষে ভারত
টেস্ট ম্যাচ জেতে, লর্ডসে টেস্ট ম্যাচ জেতে, এবং আমি যদি ভুল না হই ডেভিড গডের ক্যাপ্টেন্সিও চলে যায় এরপরে। গৌতম দা? অ্যাবসলিউটলি, ওটা একটা বিশাল ভারতের 1971-এর পর ভারত প্রথম ইংল্যান্ডের বুকে যেতে, এবং কোথাও মনে হয় যে অনেকে মনে করেন যে ভারতের ওই 86 সিরিজ উইনটা অ্যাবসলিউটলি ইংল্যান্ডের টপ টিমের এগেনস্টে সবাই খেলেছিলেন। এই সিরিজ জয়টা যথেষ্ট ভারতীয় ক্রিকেট ইতিহাসে ভারতের ক্রিকেট ফ্যানদের চর্চায় খুব একটা গুরুত্ব পায় না। তার কারণ হচ্ছে সবাই লর্ডস বললে হয়, ন্যাটওয়েস্ট বলে, নয় 83 উইন বলে। এই উইনটা কিন্তু ভীষণ ভীষণ সিগনিফিকেন্ট ছিল 86-এ যেটা। একদমই ভীষণ সিগনিফিকেন্ট জয়, 1986-এর লর্ডস জয়, এবং অবশ্যই আলোচনা করলাম, সেই স্মৃতি রোমন্থন করলাম। এখানে শেষ করতে হচ্ছে আজকে স্টেডিয়াম বুলেটিন। আশা রাখছি ভালো লাগছে, এবং অবশ্যই চমক থাকবে স্টেডিয়াম বুলেটিনে। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, অনেক ভালোবাসা পাচ্ছি, প্রতিক্রিয়া পাচ্ছি আপনাদের। অনেক ধন্যবাদ গৌতমদা এতটা সময় দেওয়ার জন্য। শেষ করছি এখানে স্টেডিয়াম বুলেটিন, প্রেজেন্ট বাই ওয়ানএক্সব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে, এবং স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার টেলি হান্ত রয়েছেই, সেখানে উঁকি মারতে ভুলবেন না।